আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে ফেরার আগে লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ। দীর্ঘদিন পাশে থাকা যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা বিএনপির এই শীর্ষ নেতার। বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারত যে নসিহত এর চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। দেশে ফিরতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান, হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা। এবং বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে 5 শতাধিক গুম খুনে জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দাবি নির্বাচনের কোনো প্রার্থী যেন নির্বাচনে অংশ নিতে না পারে। লিগ্যাল নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, এছাড়াও টিভি ও নিউজে থাকছে যুক্তরাজ্য ও ইউরোপ সহ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা প্রসঙ্গ। এবারে বিস্তারিত। বাংলাদেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মর্যাদার কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা। বলেন, এবার নির্বাচন এত সহজ নয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় 1.5 দশকের স্মৃতি রোমন্থন করেন। তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। কম্পালসারি। বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারত যে নসিহত এর চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, দুদেশের হাইকমিশনারকে পাল্টা তলব সহ সাম্প্রতিক নানা ঘটনায় ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা তা বলা কঠিন। জানান, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে কেবল ভারতই বিরত রাখতে পারে। উপদেষ্টা জানান, বুধবার পর্যন্ত দেশে আসতে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত রয়েছে রিপোর্টে। এবার দিল্লিতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে
উদ্বেগ জানায় দিল্লি। সেই সাথে ঢাকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ঝুঁকি হতে পারে এমন কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি ঢাকা থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করে তারা। আসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও। এর আগে গত 1 বছরে ভারতীয় হাইকমিশনারকে 5 বার তলব করেছে বাংলাদেশ। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এদিকে একই দিন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। অবশ্য বাড্ডাতেই তাদের আটকে দেয় পুলিশ। এই কর্মসূচির জেরে বুধবার দুপুর 2টা থেকে নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করার কথা জানায় হাইকমিশন। এটি সাময়িক নাকি কয়েকদিনের তা এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আজকে বন্ধ রেখেছে 2টার থেকে, এখন যদি গ্রীষ্মকালকে সেটা আমি জানি না। তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে। ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলা। এসব ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা প্রশ্ন উপদেষ্টার কাছে। এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা, কারণ ভারতের সাথে পয়েন্ট ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানা পয়েন্টটা রয়ে গেছে। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এই মুহূর্তে আমি মনে করি না যেটা প্রয়োজন। জানান 25 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও ট্রাভেল পাসের জন্য এখনো সরকারকে কিছু জানাননি তারেক রহমান। গতকাল রাত পর্যন্ত চাননি। সম্প্রতি ডাকসু ভিপি পররাষ্ট্র সহ 3 উপদেষ্টার পদত্যাগের যে দাবি তুলেছেন তা নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে। শেখ হাসিনার বক্তব্য নিয়েও সরকারের অবস্থান জানান তিনি। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন হাদির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে যান। সেখান থেকে ফিরে টেলিফোনে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সময় রাত 9টা 40 প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন। শুক্রবার দুপুর 2:30টার দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। বাংলাদেশে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6 জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেওয়া হবে। এ নিয়ে রয়েছে একটি রিপোর্ট। বিজয়নগর কালভার্ট রোডে ওসমান হাদির উপর হামলার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত হয় হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি। নম্বর ঢাকা মেট্রো ল 546375। বিআরটি এর সার্ভার থেকে মালিকের তথ্য নিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার আব্দুল হান্নানকে আটক করে র্যাব। হান্নান আদালতকে জানান, মোটরসাইকেল তিনি 2 মাস আগে মিরপুরের একটি শোরুমে বিক্রি করেছেন, কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। হান্নানের কথার সত্যতা যাচাই করতে গেলে বড় ধরনের গরমিল সামনে আসে। হাতে আসে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটির বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে।
হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের। আর বিআরটি এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি হলো সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানালেন পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে এসেছেন। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেইটা আমাদের কাছে বিক্রি করেন। এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি। কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। পল্টন থানার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 546376। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখা এই ঘটনা। এর কি জবাব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে? ডিবি প্রধান জানান, মামলায় সম্পৃক্ততা পাওয়া না গেলে হান্নানকে অব্যাহতি দেওয়া হবে। মোটরসাইকেলটা 5-7 বোতল হয়েছে, মোটরসাইকেলটা কোথায় থেকে কোথায় গেছে এটা জানতে হবে পার্টিকুলারলি। এবং কিছু লোককে আমি না শুরু করতেছি, আমরা দেখি, আমরা ওই জিজ্ঞাসাবাদ করতেছি, তো জিজ্ঞাসাবাদ করে তারপরে সিদ্ধান্ত নেব। হান্নানের পরিবারের অভিযোগ, তাদের কোনো কথাই শুনেনি আইন শৃঙ্খলা বাহিনী। ভুল, ওইটা আমরা সবাই বলছি যে আইসা যে আমরা বলতে বুঝতে পারি না। আপনার যেমন আইলেন এরকম আইসা ঢুকে গেল, যে গাড় মারিয়ে ঢুকে যে ভজর রাজান দেয় তখনই নিয়েছে চলে গেল আমার ধানকে। আমি তা করছি যে আপনারা এমনি করছেন কেন, আমার ধান কিছু জানে না, আপনারা এমনি করছেন কেন। মেলা দিন থেকে তো আর হুন্ডা মুন্ডা নাই, তো সোনার ওপরে বোঝা চাপিয়ে দিলে, দোষীকে দোষী করে দিলে। এদিকে হামলার ঘটনায় ব্যবহৃত আসল মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তাদের অনুসন্ধান, মোটরসাইকেলটির প্রথম মালিক আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনোয়ারুল ও তার কাছ থেকে আবার ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কিনেছিল। সব মিলিয়ে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। মোটরসাইকেলে মালিকানা নিয়ে যখন এত কিছু, তখন ন্যায় বিচারের জন্য আদালতের দিকেই তাকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভুলের শিকার হান্নান ও তার পরিবার। বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে 5 শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যায় জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার মধ্য থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় 3টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জলদস্যু দমনের নামে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানে প্রসিকিউশন। জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ 300 জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায়। এ নিয়ে রয়েছে একটি রিপোর্ট। আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত 50 জনকে হত্যার 2টি অভিযোগ আনা হয়। কিভাবে গুম করে হত্যা করা হতো সেই নৃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে 3টি অপারেশনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।
কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে, একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরা ভোলা। তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। শুধু তাই নয়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন সহ 3 শতাধিক মানুষকে গুমের তথ্য প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন, যার তদন্ত চলছে। এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের আমলে জিয়াউল হাসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানায় চিফ প্রসিকিউটর। বাংলাদেশে নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশন ইসির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। তবে প্রার্থীদের কাছে বৈধ অস্ত্র রাখার সাথে আচরণবিধির বিরোধ নেই, এমনটি জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এদিকে ডামি নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে ইসিকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্টে রয়েছে বিস্তারিত। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিং। সচিব জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটি হবে। তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ এখানে নিয়ে আসবেন, সেগুলো ফেরত নিয়ে যাবেন। ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, সময়ের সাথে অস্ত্র জমা নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক মনে হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ। বিগত 3টি প্রহসনের নির্বাচনের ডামি প্রার্থীদের আসন্ন নির্বাচনে অবৈধ ঘোষণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিইসির প্রতি আহ্বান জানান তারা। 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি। 2026-এর নির্বাচনে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার ভিত্তিপ্রস্তর আসলে 24-এর নির্বাচনের মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুখকর নয় বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের। এটা আমাদের অঙ্গীকার। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এ খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজ বৈধ নয়। এর কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। প্রথম কথা হলো, তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। একাধিক দেশের
একই অভিযোগ। আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? অভিযোগ একটাই, জালিয়াতি। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। বাংলাদেশকে তারুণ্যের খনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের এই শক্তিকে যথাযথ ব্যবহার করতে হবে। এজন্য দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দেশের অর্থনীতিতে অবদান রাখা কয়েকজন প্রবাসী ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাবার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, আর বিরতির পর থাকছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত না করলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সংলাপে বক্তারা। এবং যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ TV1 নিউজে। বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। তবে এখনও প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আরও রয়েছে রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। তবে এখনও ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না। ঢিলে ঢালা ভাবেই চলছে মনোনয়নপত্র সংগ্রহ। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার 3টি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র 6 জন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে SM আনিসুল হক সেলিম, একই আসনে বিএনপির MA কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক সুজন। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা, এবং 188 ঢাকা 15, এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরও একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই চিত্র বিভিন্ন জেলায়। টাঙ্গাইলে এখন পর্যন্ত 4 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দিন যত গড়াবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি। এ জেলায় ইতিমধ্যে 163টি ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে 4 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। আশা করছি যে 29 ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন। খুলনায় প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া নেই। 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 12 জন। এর মধ্যে খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ 2 জন, খুলনা 4 আসনে 2 জন, 5 ও 6 আসনে 1 জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে, এটা কিন্তু একটা ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনটা যেন আমরা সবার কাছে গ্রহণযোগ্য হয়, বিশেষ করে আমাদের রাজনৈতিক দল ভোটার যেন তারা তাদের প্রার্থী পছন্দের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, সেই একটা পরিবেশ, উৎসব মুখর পরিবেশ আমরা তৈরি করতে চাই। 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। বাংলাদেশে জননিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান খুবই দুর্বল। পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সকালে ঢাকায় আয়োজিত নাগরিক সংলাপে এমন মতামত তুলে ধরেন বক্তারা। জানান, নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঐক্য জরুরি। সংলাপে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয়। আরও রয়েছে রিপোর্টে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নয়তো জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিক সংলাপে এমনটাই মত বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের। সকালে যমুনা টেলিভিশন ভবনে নিরাপত্তা ও অধিকার কি চাই কি পাচ্ছি শীর্ষক সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভি। সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্বাগত বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সেসিল। In September, 57.5% named law and order as their top concern. আলোচনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা সহ খুন, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, জননিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার। তৎকালীন স্বৈরাচারের সময়ে এরা যা করেছে তার তুলনায় অনেক কম, কিন্তু একটি ঘটনাও 5ই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না। আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকব। সাইবার বুলিংটা এত বেশি নরমালাইজ করে ফেলেছি আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না। বিশেষজ্ঞদের সাথে দ্বিমত করেননি রাজনীতিবিদরাও। বলেন, জননিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাবই প্রধান অন্তরায়। বিগত সময়ে বাংলাদেশে এই ল অ্যান্ড অর্ডার নিশ্চিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে আমাদের যে এক্সিস্টিং আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার কারণে। দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীকে এমন নগ্ন দলীয়করণ বিগত সরকারটা করেছে যে তাদের মধ্যে পেশাদারিত্বের কোনো জায়গাটা ছিল। বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তা থেকে উত্তরণ না হলে জননিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয় এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি বিদেশি শক্তির হস্তক্ষেপ রোধে জাতীয় ঐক্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দেন বক্তারা। স্বাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গাজায় বাহিনী পাঠাতে একদিকে ক্রমবর্ধমান মার্কিন চাপ, অন্যদিকে দেশেও রয়েছে জনপ্রিয়তা হারানোর ঝুঁকি। সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি পাক সেনা প্রধান। বিশ্লেষকদের মতে মিত্র যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে দেশের সমালোচনায় পড়বেন এই ফিল্ড মার্শাল। এ নিয়ে রয়েছে একটি রিপোর্ট। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেনাপ্রধান হিসেবে বিবেচিত ফিল্ড মার্শাল আসিম মুনির। যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সামরিক এই ব্যক্তিত্বই দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান, যিনি বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। গোপন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম অংশীদার পাকিস্তান। পরিকল্পনার অংশ আর মিত্র ডোনাল্ড ট্রাম্পের চাপে তাই গাজার আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে ইসলামাবাদ, কিন্তু তাতে রয়েছে ঢের ঝুঁকি। গাজার অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন, আর তা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয়। দেশটি স্পষ্টতই তার সুদৃষ্টিতে থাকতে আগ্রহী, মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার জন্য। অনেক দেশই বাহিনী তৈরির এই পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, নিরস্ত্রীকরণের চেষ্টা করলে প্রস্তাবিত বাহিনীটির সাথে সংঘাতে জড়িয়ে যেতে পারে হামাস।
ট্রাম্প গাজার আন্তর্জাতিক বাহিনীতে পাকিস্তানি সেনাদের অংশগ্রহণ চান। আমার মনে হয় এর আংশিক কারণ পাকিস্তান সেনাবাহিনী জড়িত হতে ইচ্ছুক, যদি সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের অংশীদার তাদের সমর্থন করে থাকে। পাকিস্তান গাজায় সেনা পাঠাতে চাইলেও বিশ্লেষকদের দাবি এ ধরনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ফলস্বরূপ জনপ্রিয়তা একদম তলানিতে পৌঁছাতে পারে আসিম মনিরের। ধর্মীয় কট্টরপন্থীদের নেতিবাচক প্রতিক্রিয়ার একটি ঝুঁকি থেকেই যায়। এটা স্পষ্ট, টিএলপির মতো রাজনৈতিক দলগুলো ইসরায়েল বিরোধী। তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনারও বিরোধিতা করে। তাই যদি মুনির গাজায় সেনা মোতায়েন করেন, তাহলে ধর্মভিত্তিক দলগুলো অত্যন্ত অসন্তুষ্ট হবে, রাস্তাতেও নামতে পারে। কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করবেন পাক প্রতিরক্ষা প্রধান। বৈঠক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এবারের আলোচনার অন্যতম বিষয়বস্তু থাকবে গাজার ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। সম্প্রতি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করেন আসিম মনির। এবার কমিউনিটির কিছু খবর। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসীদের নাম রেজিস্ট্রেশনের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা বিশেষ কর্মসূচি পালন করেছে। এ লক্ষ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ওয়ারিসুল ইসলামের সহযোগিতায় উপস্থিত লোকদের নানা সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। এ সময় সমবেত অনেকে স্থানীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রতি মাসে কনসুলার সার্ভিস পরিচালনার আবেদন করেন। এর ফলে ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়ে বিশেষ করে বয়স্ক ও মহিলারা সেবা পাবেন বলে উল্লেখ করা হয়। যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের কয়েকশো প্রবাসী বার্ষিক ফ্যামিলি গ্যাদারিংয়ে অংশগ্রহণ করেন। লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট সাফরন লেইটন এর হলরুম মুখরিত ছিল প্রবাসী কানাইঘাটবাসীর উপস্থিতিতে। অনুষ্ঠানে আগত সুধীজন ও অতিথিরা প্রবাসী কানাইঘাটবাসীর ঐক্যের মেলবন্ধন হিসেবে কাজ করার জন্য কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়। আমার অনুভূতি খুবই ভালো, খুবই সুন্দর, খুবই আনন্দিত। বিকজ হলো চতুর্দিক থেকে আমরা সাড়া পেয়েছি। এখানে কানাইঘাটের একেবারে চতুল থেকে নিয়ে রাজাগঞ্জ পর্যন্ত যে সীমা যায় একেবারে খাবার সবাই আছে। আমরা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আমাদের কানাইঘাটের গরিব দুঃখী সুবিধা বঞ্চিত মানুষের জন্য যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই প্রচেষ্টা থেকেই আমরা এইভাবে গ্যাদারিং করে থাকি এবং যাতে করে আমাদের বাচ্চা কাচ্চারা একে অন্যের সাথে কানেক্টিভিটি হয়। সমগ্র ইউনাইটেড কিংডম থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে মানুষ এসেছেন। আমরা 2011 সাল থেকেই প্রতি বছর আমরা বিভিন্ন ইভেন্ট, ফ্যামিলি গ্যাদারিং, পিকনিক এবং ফ্যামিলি গ্যাদারিং, ডিনার, গেট টুগেদার হওয়ার জন্য করি। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রবাস থেকে নারীর টানে আমাদের প্রজন্মকে আমাদের রুটের সাথে, শিকড়ের সাথে মেলবন্ধন করার জন্যই আমাদের এই সংগঠন। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এই 11-এর পর থেকে আমরা প্রতি বছর একটি ফ্যামিলি গ্যাদারিং করে থাকি এবং তার পাশাপাশি আমাদের আমরা বেকুমের জন্য নিপীড়িত, নির্যাতিত এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্নভাবে আমরা সাহায্য করে থাকি। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চিফ ট্রেজারার রফিকুল হায়দার পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব সহ চিকিৎসাধীন সবার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রফিকুল হায়দারের এই শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয় যে তার জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে সংগঠন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবর্ধিত অতিথি তার অনুভূতি প্রকাশ করে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষ করব ভিন্ন প্রসঙ্গ জানিয়ে। বাংলাদেশে কুয়াশার চাদর জড়ানো প্রকৃতি আড়মোড়া ভাঙছে অলস সকালে। জড়তা নিয়ে চোখ মেলছে চিরায়ত গ্রাম বাংলা। রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি।
জবুথবু গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নেয় ভোরে। ততক্ষণে শিশির জমে ঘাসের ডগায়, নতুন কুড়ি কিংবা সবজির পাতায়। খেজুরের রস ডুবিয়ে মুড়ি কিংবা গুড়ের পিঠায় বুঁদ হয় সকালের আলো। গ্রামে গ্রামে আগুন পোহানো, জলাশয়ে পরিযায়ী পাখির রাজ্য, ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়া হিমেল রাতের পূর্ণিমা জানিয়ে দিচ্ছে শীত নেমে গেছে পুরো মাত্রায়। বাংলার শীতের সকালের, সন্ধ্যা আর রাতের গল্প নিয়ে দেখুন বিশেষ রিপোর্ট। কুয়াশার চাদর জড়ানো প্রকৃতি আড়মোড় ভাঙছে অলস সকালে, ঘুম ভাঙছে চিরায়ত গ্রাম বাংলার। ভোরের বাতাস মালুম দেয় শীতের, উত্তরের হাওয়ায় জুবুথুবু প্রাণ প্রকৃতি খোঁজে উষ্ণতা। শীতের প্রধান আকর্ষণ রসের হাড়ি। খেজুরের গাছের দিকে লোভাতুর দৃষ্টি ছেলে ছোকরাদের। পিঠাপুলি আর খেজুরের গুড়ের বদৌলতে সকালের নাশতাটা এ কদিন বেশ জমাট। শীত যেন এখানে উৎসবের আরেক নাম। আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে, আমাদের আর উপভোগ কি। আগাম শীত আসে নাই, এবারে বেশি অনুভব হইতেছে। ওখানে খোয়া এতদিন তো আসেন না, ওখানে বেশি শীত এবার মনে হয় বেশি হবে, একটু ঠান্ডাটা একটু বেশি পড়বে। সূর্যোদয়ের সাথে পাল্লা দিয়ে মাঠে ব্যস্ত কৃষক। শীতের সবজি রসনাভোজীদের পাতে তুলে দিতে পরিচর্যার কমতি নেই তার। শীতের সময় ফসলপাতি আমরা ভালো পাই, বিভিন্ন যেমন শাকসবজি, টমেটো, লাউ, সিম। ফলন মোটামুটি ভালো, যদি আগে লাগান যায় তাহলে আরো ফলন ভালো হয়। ধান কাটা হয়ে গেলে ফাঁকা মাঠ চলে যায় দুরন্ত শৈশবের দখলে। ঘরের উঠোন থেকে দিগন্ত অবধি তাদের বিচরণ দিনভর। দিনের শেষ ভাগে জলাশয়ে পরিযায়ীর দল ডানা ঝাপটালে মরচে ধরে সূর্যের রঙে। সাঁঝের ডালি সাজিয়ে আলো বিদায়ের আয়োজন করে প্রকৃতি। দিন ফুরিয়ে রাত নামে জীবনানন্দের কবিতার মতো। রাত যৌবনা হয় কালো ভ্রমরের রং নিয়ে। শুক্লপক্ষে তাতে বাদ সাধে এক থালা চাঁদ। পূর্ণিমার নরম আলো জেঁকে বসেছে গ্রামে। কুয়াশায় মাখামাখি হয়ে সে এক অদ্ভুত মোহনীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে চারপাশ। শীত এভাবেই জবাট বাঁধে সবুজের গন্ধ মেখে, শব্দহীন, নিশ্চুপ, হিম হিম আবেশে। প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজ এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে ফেরার আগে লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যে নসিহতের চেষ্টা করছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও আপত্তিকর মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ৫ শতাধিক গুম খুনে জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের আজকে টিভি ওয়ান নিউজ। আল্লাহ হাফেজ।